তো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সমঝোতা করবে নাকি আর যে যুদ্ধের জন্য পাল্টা যুদ্ধের জন্য যে প্রস্তুতিগুলো আমরা দেখতে পাচ্ছি? ইরান একটা নতুন শর্ত কিছুটা শিথিলতা দিয়েছে, যে সেটা হলো হরমুজ প্রণালীর যে অংশ দিয়ে ইরানের সাধারণত আন্তর্জাতিক যে জাহাজগুলি সেগুলি ইরানের অংশ দিয়ে চলাচল করে, বিকজ সেখানেই যেটুকু ড্রাফট আছে সে ড্রাফটের মানে গভীরতা যেটা সেটা হলো ৪১ থেকে ৪৬ মিটার গভীরতা। এটা দিয়েই সাধারণত আন্তর্জাতিক যে সমস্ত জাহাজগুলি যায়। আর ওমানের সাইড দিয়ে যদি যায় তাহলে সৈন্য পাঠানো, যুদ্ধজাহাজ পাঠানো, সেখানে কি আবার যুদ্ধের প্রস্তুতি কেন? এক ধরনের হুমকির মুখে রাখা যে বৈঠকের আগে? ইউএস এর যে সিনেটর, ভারমন্টের সিনেটর, উনি আজকে একটা বিল উত্থাপন করেছে যেন যে ইসরায়েলকে যেন আর কোনো আহ, সহায়তা না দেওয়া হয়। মিসাইল লঞ্চারগুলি এই সমস্ত বম টমের কারণে বিভিন্ন মাটি টাটির নিচে হয়তো চাপা পড়েছে, পুরোপুরি নষ্ট হয়নি, সেগুলি কিন্তু তারা কিন্তু রিকভার করছে। এটা শুধুমাত্র যে ইসরায়েল এবং হুম, আমেরিকা তাদের নতুন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের, তা কিন্তু না। এর থেকেও আমি হুম। মনে করি বড় কে আবার হুমকি দেওয়া শুরু করেছে হেগসেত। আবার উনি খোমেনির ব্যাপারেও সন্দেহ পোষণ করছেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সমঝোতা করবে নাকি আর যে যুদ্ধের জন্য পাল্টা যুদ্ধের জন্য যে প্রস্তুতিগুলো আমরা দেখতে পাচ্ছি, সৈন্য পাঠানো, যুদ্ধজাহাজ পাঠানো, সেখানে কি আবার যুদ্ধের প্রস্তুতি কেন? এক ধরনের হুমকির মুখে রাখা যে বৈঠকের আগে? আপনার কাছে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনার সকল দর্শক শ্রোতাদের শুভেচ্ছা এবং সালাম, এবং একই সাথে আমার সহ আলোচক মিস্টার ইফতেখার আহমেদ মিঠু আহ, কে দিয়ে ওনাকে সালাম দিয়ে আমি শুরু করছি। আর আমাকে এই অনুষ্ঠানে ইনক্লুড করার জন্য ধন্যবাদ। প্রথম যে ব্যাপারটা আমি উল্লেখ করতে চাই সেটা হলো ইরান একটা নতুন শর্ত কিছুটা শিথিলতা দিয়েছে, যে সেটা হলো হরমুজ প্রণালীর যে অংশ দিয়ে ইরানের সাধারণত আন্তর্জাতিক যে জাহাজগুলি সেগুলি ইরানের অংশ দিয়ে চলাচল করে, বিকজ সেখানেই যেটুকু ড্রাফট আছে সে ড্রাফটের মানে গভীরতা যেটা সেটা হলো ৪১ থেকে ৪৬ মিটার গভীরতা। এটা দিয়েই সাধারণত আন্তর্জাতিক যে সমস্ত জাহাজগুলি যায়। আর ওমানের সাইড দিয়ে যদি যায় তাহলে ইরান সেটাকে অনুমতি দিয়েছে শর্ত সাপেক্ষে। শর্তটা হচ্ছে যে হুম। ইরানের যে বাকি যে শর্তগুলি আছে সেগুলি যদি তারা আমেরিকা যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তারা এই হরমুজ প্রণালী দিয়ে কোনো আহ, জাহাজ চলাচলে নিষিদ্ধ তার মানে বাধা দেবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা রাজি না হয় অথবা যুক্তরাষ্ট্র যদি এটা এগ্রি না করে তাহলে এই এটা বন্ধই থাকবে। আচ্ছা, এখন যে অবস্থায় দাঁড়িয়েছে সেটা হলো আপনারা জানেন যে গতকালকে পাকিস্তানের ডেলিগেশন মানে জেনারেল আসিফ মুনির উনি গেছেন ইরানে, আর পাকিস্তানের যে প্রধানমন্ত্রী আছে উনি গেছেন সৌদি আরব এবং আরব দেশগুলিতে যাচ্ছেন। উদ্দেশ্য হলো তাদেরকে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনা, এবং সে এর এর এই এই সূত্রে সে টার্কিতেও যাওয়ার কথা, এবং তারপরে তারা একত্র হওয়ার কথা, যে এবারের যে সেকেন্ড ফেজের যে আলোচনাটা হবে সেটার জন্য একটা ফলপ্রসূ আলোচনা হয়। এবং সেখানে পশ্চিমা বিশ্বের চাপ লেবাননকে অবশ্যই ইনক্লুড করতে হবে। সুতরাং প্রথমে যে নেতানিয়াহুর যে অনমনীয় ভাব ছিল সেটার থেকে হয়তোবা তাকে সরে আসতে বাধ্য করা হচ্ছে, কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে ইতালি তাদের যে প্রতিরক্ষা সমঝোতার চুক্তি সেটাকে স্থগিত ঘোষণা করেছে। আর স্পেন তো অলরেডি তারা বলেছে তারা কোনো রকম আহ, তাদের যে যে সমস্ত বেজ আছে, যে প্রতিরক্ষা বেজ আছে সেগুলিকে তারা ব্যবহার করতে দেবে না। তো এই অবস্থায় যেটা এখন আমার যেটা এই ১৫ দিনের যে ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা ইরানের মিসাইলের বিরুদ্ধে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা, আহ, অপেক্ষাকৃত কম খরচের প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা নাকি ইউক্রেন ব্যবহার, বিশেষ করে ড্রোনের এগেনস্টে তাদের যে হুম, আত্মরক্ষামূলক ব্যবস্থা। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে তাদের যে ইন্টারসেপ্টরটা ব্যবহার করছে তারা, এই ইসরায়েল এবং আমেরিকা, তারা কিন্তু ড্রোনের বিরুদ্ধে সেম ইন্টারসেপ্টর এবং মিসাইলের বিরুদ্ধে সেম ইন্টারসেপ্টর, এবং সেটা অনেক বেশি ব্যয়বহুল ইন্টারসেপ্টর এগুলিকে ব্যবহার করতে হচ্ছে। তো এই ব্যয়টা কমানোর জন্য সম্ভবত ইউক্রেনের সাথে সে ব্যথাটা আছে। সৌদি আরব অলরেডি একটা আলোচনা শুরু করেছে, যে এবং সৌদি আরব, ইউএই যেন এবং কুয়েত, তারা এই ড্রোন টেকনোলজিটা ইউক্রেনের সাথে তারা নিয়ে আসতে চায়, এবং তারা এই ইরানের যে ড্রোন তাদের বিরুদ্ধে যেন তাদের এই প্রতিরক্ষামূলক ব্যবস্থাটা, তাদের ইন্টারসেপ্টর যেন ব্যবহার না করতে হয়, সেই জন্য তারা নিয়ে আসছে।
হতে পারে যে আমার ধারণা সেটা হচ্ছে ইসরায়েল ইউক্রেনের সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে এবং বিশেষ হুম করে ইউরোপের যে ইহুদি যারা তাদের একটা বিরাট একটা গোষ্ঠী পোল্যান্ডে এবং ইউক্রেনে অবস্থিত। সেখানেই হুম তাদের মানে কনসেন্ট্রেশনটা এখনো সেখানে আছে এবং সেই সাথে কিছু কনসেন্ট্রেশন আছে জর্জিয়াতে। তো আমি বলবো অধিকাংশ যেটা ইউরোপিয়ানরা। আর এই মুহূর্তে তো শান্তিকামী ইহুদিরা তারা নেদারল্যান্ড এবং ডেনমার্কে তারা নতুন করে সেটেল করছে এবং সাইপ্রাসে তারা সেটেল করছে। তো পরবর্তী যে আলোচনাটা এটা যতটুকু জানা যায় হয় টার্কি অথবা সাইপ্রাসে হতে পারে। তো হুম সুতরাং এই যে প্রস্তুতি এবং আর মাত্র কিন্তু ২৬ তারিখে কিন্তু এটা লাস্ট ডেট। না ২৬ না ২২ তারিখে, ২ সপ্তাহ শেষ হবে ২২ তারিখে। তো ২২ তারিখ হলো হুম লাস্ট ডেট এবং তার আগেই তারা এই দ্বিতীয় আলোচনাটা বসে এবং এটাকে বাড়াতে চায়। তারা এই হুম যুদ্ধবিরতিটাকে বাড়াতে চায়। তবে এখানে যে একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি খেয়াল করে দেখবেন যে ইরানকে এখন আর আপনারা ইরানকে তারা ইরানকে আসলে বিশ্বের আমেরিকা বা তার তার যারা তার বন্ধু রাষ্ট্র ছিল, যেহেতু তার বন্ধু রাষ্ট্রের সংখ্যা একেবারেই কমে গেছে। এবং হুম আজকে আপনি জানেন যে আজকে বার্নি স্যান্ডার্স যে ইউএস এর যে সিনেটর, ভারমন্টের সিনেটর, উনি আজকে একটা বিল উত্থাপন করেছে যেন যে ইসরায়েলকে যেন আর কোনো আহ, সহায়তা না দেওয়া হয়, বিশেষ করে অস্ত্রপাতি কেনার জন্য যে অস্ত্রগুলি তারা ব্যবহার করছে সাধারণ সিভিলিয়ানদের বিরুদ্ধে। এটার ব্যাপারে একটা খুব হুম শক্ত বিল সিনেটর কেলি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং তারা দুজনে বিলটা উত্থাপন করছে। যেহেতু সিনেটে এখনো মেজরিটি আছে রিপাবলিকানরা, এবং গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে কংগ্রেসকে পাশ কাটিয়ে ট্রাম্পের যে যুদ্ধ ঘোষণার যে সিদ্ধান্তের বা তার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিন্তু খর্ব করা হয় নাই, কারণ সিনেট হুম এইবারের যে যুদ্ধটা চালু হয়েছে সেটাকে কিন্তু অ্যাপ্রুভ করেছে। অর্থাৎ ইভেন একজন সিনেটর, যে ডেমোক্রেট সিনেটরও কিন্তু রিপাবলিকানদের সাথে সাথে ওই না ভোটে ভোট দিয়েছে যেন ট্রাম্পকে এবারের মতো মানে মাফ করে দেওয়া হয় আর কি। এই যুদ্ধে ঘোষণার যে ক্ষমতা রহিত করার কথা ছিল সেটা থেকে তাকে মাফ করে দেওয়া হচ্ছে। সুতরাং সেই যুদ্ধটা চালিয়ে যেতে পারে। প্রশ্ন হচ্ছে যে পরবর্তী বাজেট তাকে দেওয়া হবে কিনা। সে $200 বিলিয়ন চেয়েছে, আর ওদিকে তো আগামীর জন্য $1.5 ট্রিলিয়ন চেয়েছে। এর মাঝে কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা হলো হেগসেথ ইজ ফেসিং প্রবাবলি এ কাইন্ড অফ ইমপিচমেন্ট ইন দি হাউস অফ কংগ্রেস। তো এখন সেটা হবে কিনা আমি ঠিক জানি না। হয়তো এই চাপের কারণেই হেগসেথ এখন আহ, আহ, একটু আওয়াজ তুলছে যে যদি ইরান কোনো শর্ত না মালে তাহলে আক্রমণ সমাসন্ন। কিন্তু মজার ব্যাপার হলো আমেরিকার যে বিভিন্ন বেজে, মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন বেজে যে সৈনিকরা আছে হুম তারা কিন্তু ভলান্টারি কিন্তু তারা রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। এবং তারা বলছে যে এমনকি এই ইনভেস্টিগেশন শুরু হয়েছে কুয়েতে যে ৬ জন মার্কিন সেনা মারা কিন্তু গেছে। আরো তো নতুন সৈন্য পাঠাচ্ছে আজকে দেখলাম যে আরো মানে হ্যাঁ, ওইখানে নাকি নতুন আগে সৈন্য 50,000 ছিল। ড্রাফট সে এখন চিৎকার চেঁচামেচি করছে সৈন্য খোঁজার জন্য যারা ওখানে যে যুদ্ধ করতে রাজি। কিন্তু আমেরিকার জনগণ এই মুহূর্তে তারা তাদের ছেলে মেয়েদেরকে এই ধরনের কোনো যুদ্ধে যেতে চায় না যেখানে আমেরিকার কোনো হুম স্বার্থ নাই। অন্য কারোর স্বার্থে আমরা যুদ্ধ করতে আমরা হুম চাই না, এটা হলো তাদের কথা। তো এই কথাটা মাথায় রেখে কিন্তু ট্রাম্প আভ্যন্তরীণভাবে চাপেছে এবং এই যে তার যে কষ্ট হচ্ছে সেনাদের সৈনিকদেরকে একত্রিত করে তাদেরকে মোটিভেট করা এবং তাদেরকে এই যুদ্ধে পাঠানোর জন্য। এবং যুদ্ধের সবচেয়ে বড় যেটা ছিল কুয়েতে যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে, ডিফেন্স সেক্রেটারি যে বা ওয়ার সেক্রেটারি যে হেগসেথ, সে বলেছে যে যেখানে ইরানের যে ড্রোন হামলাটা হয়েছে সেই ড্রোন হামলার জায়গাটা খুব সুরক্ষিত ছিল এবং সৈনিকরা খুব তারা খুব নিরাপদে ছিল। কিন্তু সৈনিকদের একটা ইন্টারভিউ আমি গতকালকে আজকে সকালবেলা দেখেছি, তারা একজন সাংবাদিক বলছে যে ওখানে কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা ছিল না, আমরা এক্সপোজ ছিলাম এবং আমাদেরকে কোনো সুযোগও আমরা দিতে পারিনি বিকজ উই আর ভেরি ক্লোজ টু ইরানিয়ান ফ্রম দ্য হুম মানে ইরানিয়ান বর্ডার থেকে বা ইরানিয়ান যে যে কোস্ট লাইন থেকে আমরা খুব কাছে ছিলাম। কুয়েত তো সবচেয়ে কাছে। তো এই জন্য হুম তারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এবং তাদের ক্ষতিটা, আমেরিকার যে ১৩ জন সৈনিক মারা গেছে তার ভিতরে কিন্তু ৬ জনই মারা গেছে কিন্তু কুয়েতের ওই ইনসিডেন্টে। এবং ওটা একটা এক্সপোজড ইউনিট ছিল, ওখানে কোনো আন্ডারগ্রাউন্ড বাংকার ছিল না, কোনো প্রোটেকশন ছিল না এবং তাদেরকে কোনো রকম কাভারেজও দেওয়া হয় নাই। এর জন্য তারা এই হুম ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং এটা কার ফেলার, কেন ওয়ার সেক্রেটারি বলল যে জায়গাটা সুরক্ষিত ছিল এবং আমরা ওখানে সৈনিকরা নিরাপদ ছিল। তো এটা একটা
এটার অ্যাক্সিডেন্ট এবং এটা আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাকে স্নিক করে অথবা একটা ফাঁক গুলে একটা ড্রোন এসে পড়েছে। ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হলো সৈনিকরা বলছে আমাদেরকে খুব প্রস্তুতি ছাড়াই সেখানে পাঠানো হয়েছে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি এবং আমাদেরকে অ্যাডিকুয়েটলি থ্রেট সম্বন্ধে আমাদেরকে ব্রিফ করা হয় নাই। এটাই হলো তাদের মেইন যে অর্থাৎ ট্যাকটিক্যাল লেভেলের যে মিস্টেকগুলি সেটা এবং যারা যুদ্ধের জন্য তাদেরকে ডিপ্লয় করলো তাদের সিদ্ধান্তের ব্যাপারে, এই দুটো ব্যাপারেই কিন্তু প্রশ্ন উঠেছে এবং এটা এখন তদন্তের পরে দেখা যাবে যে সে এই সমস্ত কারণে হেগসেথের বিরুদ্ধে এছাড়াও ক্যালিফোর্নিয়াতে যে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করা হয়েছিল সেই জন্য তার বিরুদ্ধে আসলে এই অভিযোগটা আসছে। তো সবকিছু মিলিয়ে হেগসেথ ইজ আন্ডার ফায়ার এবং সে যে কোনো মুহূর্তে, তো এই যে চাপ ট্রাম্প একদিকে, এখানে চাপটা কি ট্রাম্প যুদ্ধ তারা নেভাল ব্লকেট স্থাপন করলো কিন্তু সেই নেভাল ব্লকেট চাইনিজরা হর্ন বাজিয়ে দেখালো যে হংক, ওই যে শিপটা হংক বাজিয়ে ইউএস ওখানে 19টা জাহাজ ছিল, এই 19টা জাহাজের সামনে দিয়ে একটা জাহাজ, যে জাহাজটা ছিল আগেই এটা মার্ক ছিল রেড মার্ক, যে ইট ওয়াজ আন্ডার স্যাংশন, এই জাহাজটাই স্যাংশনে ছিল, অর্থাৎ সে কোনো পোর্টেই কিন্তু তার কিন্তু শিপমেন্ট করার অধিকার ছিল না, একমাত্র ইরানিয়ান পোর্ট আর চাইনিজ থেকে এর ভিতরে কিন্তু সে চলাচল করতো এবং এর মধ্যেই এই ব্লকেটের মধ্যে সে হংক বাজিয়ে গেছে। একটা কথা মনে রাখতে হবে যে চায়নার সাথে কিন্তু ইরানের কিন্তু একটা 25 বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি আছে। সেই চুক্তির আওতায় চাইনিজদেরকে বলা হয়েছে, যদিও চাইনিজরা বলছে যে আমরা এমন কোনো কিছু দিচ্ছি না, আমরা জানি যে কতটুকু রসদ দিলে এই যুদ্ধটা আর ছড়াবে না, আমরা সেই দিকে খেয়াল রাখছি, কিন্তু ইরানের সাথে এই দুটো চায়না এবং রাশিয়া দুই দেশের মধ্যে কিন্তু ইরানের সাথেই একমাত্র চায়নার একটা ডিফেন্স এগ্রিমেন্ট আছে ফর 25 ইয়ার্স এবং এটা হলো ডেভেলপমেন্ট অফ ডিফেন্স ইন্ডাস্ট্রি। ওরা কিন্তু বলছে না যে আমরা কোনো অস্ত্র সাপ্লাই দিচ্ছি, তারা বলছে আমরা অস্ত্র কারখানা তৈরি করে দিচ্ছি। এটা কিন্তু আরো বড়, অস্ত্রটা শুধু না, অস্ত্রের কারখানা তৈরি করছে এবং সেই কারখানাটা যদি নষ্ট হয়ে যায় সেটাকে রিপেয়ার করা এবং রিইনস্টল করা, এটাও কিন্তু তাদের সেই চুক্তির আওতায়। 25 বছরের চুক্তি, কিন্তু এটা 24 সাল থেকে শুরু হয়েছে। এই জিনিসটা কিন্তু এই 23 সালে থেকে কিন্তু যখন বুঝতে পারছিল যে ইরান তো দীর্ঘ 47 বছর তারা এই ধরনের স্যাংশনের মধ্যে থেকে তারা কিন্তু প্রতিটা স্যাংশন কিন্তু তাদেরকে খুব শক্তিশালী করে তুলেছে। যে ফ্রেমওয়ার্কের উপরে তারা কাজ করেছে, মানে তিনটা বেসিক্যালি পয়েন্ট। একটা হচ্ছে যে তাদের ফরওয়ার্ড ডিফেন্স বাই দেয়ার প্রক্সিস, 2 নম্বর হচ্ছে তাদের সেলফ সাফিসিয়েন্সি, আর 3 নম্বর হচ্ছে এগ্রিমেন্ট উইথ চায়না। এই যে তিনটা পিলার, এই তিনটা পিলারের উপরে কিন্তু ইরানের যে যেটা অসম যুদ্ধের যে কৌশল, এটা তারা মানে অ্যাডপ্ট করেছে। আর একটা জিনিস হলো যে ইরানের যে সমস্ত মিসাইল লঞ্চারগুলি এই সমস্ত বম টমের কারণে বিভিন্ন মাটি টাটির নিচে হয়তো চাপা পড়েছে, পুরোপুরি নষ্ট হয়নি, সেগুলি কিন্তু তারা কিন্তু রিকভার করছে। এটা শুধুমাত্র যে ইসরায়েল এবং আমেরিকা তাদের নতুন প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের, তা কিন্তু না। এর থেকেও আমি মনে করি বড়, মানে আরো দ্রুত গতিতে ইরান তাদের যে সমস্ত কস্টলি ওয়ার ইনফ্রাস্ট্রাকচার যেগুলি নাকি মাটির নিচে চাপা পড়েছিল কিন্তু এখনো ইনট্যাক্ট আছে, সেগুলি কিন্তু তারা উদ্ধার করে রিলোকেট করছে। তো এই অবস্থায় কিন্তু ইরান আজকে 47তম দিন, 47 বা 48তম দিনে যখন ইউএসএর এবং ইসরায়েলের মতো এরকম একটা শক্তির সাথে একা লড়ে যাচ্ছে। এবং এবার কিন্তু ইরান বলেছে যে গালফের কোনো বন্দর আমাদের হামলা থেকে বাঁচতে পারবে না যদি ইরানের উপরে কোনো হামলা করা হয়, এটা কিন্তু স্পষ্ট করে দিয়েছে। সুতরাং এটা গালফ কান্ট্রিজরাও জানে যে ইরান যদি আক্রান্ত হয় আবারও এবং এটা যদি সমাধান না হয় তাহলে গালফের কোনো দেশ কিন্তু ইরানের হামলা থেকে বাঁচতে পারবে না, অন দ্য গ্রাউন্ড দ্যাট তারা ইউএস ফোর্সকে তারা জায়গা দিয়েছে, সেখান থেকে তাদের বেসগুলিকে স্থাপন করার সুযোগ দিয়েছে এবং সেখান থেকে সেগুলি তারা ব্যবহার করে ইরানের উপর আক্রমণ চালাচ্ছে। এছাড়াও আর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে সৌদি থেকে যে ফ্লাইটগুলি আপনার ইরানে হামলা চালিয়েছে, এটা জানা গেছে যে এর মধ্যে অনেক ছিল ইসরায়েলি পাইলট। এটা হয়তো তারা বের করেছে, অথবা আমি জানি না সৌদি এয়ারক্রাফট কোথাও ফেলে দেওয়া হয়েছে কিনা। আসলে যুদ্ধের যে ক্ষয়ক্ষতির খবরটা খুব সাংঘাতিক ভাবে মানে সীমিত করা হয়েছে, সাধারণ মানুষের অ্যাকচুয়ালি নলেজে নাই যে এক্স্যাক্টলি কি পরিমাণ ক্ষতি হয়েছে। তো আমরা যেটুকু আমরা জানি
বিভিন্ন ওপেন সোর্স থেকে যে খবরগুলি আসে সেগুলি কিন্তু আমরা জানি, বাকি খবর কিন্তু আসলে আমরা জানি না। তো হুম, এরকম অবস্থায় আমি বলবো যে ইরানের যে এখন যে যে সমস্ত হুমকি ধামকি চলছে, এটা বেসিক্যালি তাদের নিজ নিজ অবস্থান থেকে একটু যেন নড়ে চড়ে সরে এসে একটা অ্যাকসেপ্টেবল একটা কিছু করুক সেটা। কিন্তু ইরান কিন্তু এখন স্পষ্ট করে বলে দিয়েছে যে নিউক্লিয়ারের ব্যাপারে তারা আর কোনো ছাড় দেবে না, কারণ নিউক্লিয়ারের জি, ব্যাপারে তারা ছাড় দিয়েছিল, সেই ছাড় দেওয়ার পরেও তাদের উপর হামলা করা হয়েছে, সুতরাং এরপরে আর তারা এই সুযোগ দিবে না, এবং তারা মনে করে যে এটা তাদের একটা লেজিটিমেট রাইট, যে একটা এটা একটা তাদের হুম, অধিকার, নিজেদেরকে 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 রক্ষা করার জন্য তাদের নিউক্লিয়ার পাওয়ার থাকা জরুরি।